কথাটি শেষ করার আগেই মিস্টার হ্যাগ্রিড যেটা করলেন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যেটা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি সেটাই ঘটল। কুঁজো হয়ে হাত দুটো বুকে বেঁধে রেখেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বুকে বাঁধা হাতের আড়াল থেকে একটা ছোরা বার করেই নার্স জোয়ের গলায় বসিয়ে দিল। পর মুহূর্তেই ভিয়ের কোল্ট 34 রিভলভার গর্জন করে উঠল হ্যাগ্রিডের ছুরি ধরা হাত নিশানা করে। সঙ্গে সঙ্গে হ্যাগ্রিডের হাত থেকে ছুরি পড়ে গেল। জন হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। অন্য হাত দিয়ে ক্ষত চেপে ধরে হ্যাগ্রিড দৌড় লাগালো, কিন্তু তার আগেই জিমিন আর ওর লোকজন গিয়ে হ্যাগ্রিডকে ধরে ফেলল। নার্স জয় এবং জংকে ভেতরে আনা হয়েছে। নার্স জয়ের গলা থেকে রক্ত ঝরছে। হ্যাগ্রিডের ছুরি হালকা করে ওনার গলার চামড়া ছুঁয়ে গেছে মাত্র, তাছাড়া কোনো ক্ষতি হয়নি। ভি ঠিক সময়ে গুলিটা ছুঁড়েছিল বলে, না হলে এতক্ষণে নার্স জয়ের লাশ দেখতে হতো। ভি বলল, আপনার আর মিস্টার জংয়ের কেসটা কি সেটা আগে খোলসা করে বলুন তো নার্স জয়। নার্স জয় বলতে শুরু করলেন, জং আমার ছেলে। ছোট থেকেই ওর ব্রেনে একটু সমস্যা ছিল, কিন্তু এত বেশি না। ওর বাবার মৃত্যুর পর থেকেই সমস্যাটা বেড়েছে। কখন কি করে কোথায় চলে যায় ঠিক থাকে না। ওকে চোখে চোখে রাখার জন্য এখানে রেখেছিলাম, কিন্তু কাউকেই জানাইনি যে ও আমার ছেলে। তার একটা কারণ আছে, কিন্তু কি কারণ সেটা আমি সবার সামনে বলতে পারবো না মিস্টার। এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। মিস্টার কিম, শুধু জেনে রাখুন আমার কোনো খারাপ মতলব ছিল না। আপনাকে বারবার জংয়ের সাথে দেখা করতে বাধা দিয়েছি কারণ আমার ভয় ছিল ও এই কেসে জড়িয়ে পড়লে আর বেরোতে পারবে না। বিশ্বাস করুন, শুধু এই কারণেই ওকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আপনার সঙ্গে দেখা করতে দিইনি। গুলি ছোড়ার আওয়াজে সবারই ঘুম ভেঙে গিয়েছিল। মেঙ্গু হসপিটালের রিসেপশনে লোক জমেছে। তাদের মধ্যে কেউ কেউ ক্যাপ্টেন জে হোপকে দেখে চিনে গিয়েছিল। তারা প্রত্যেকেই পেন আর ডায়েরি নিয়ে এসে অটোগ্রাফ নিতে ব্যস্ত। হবি ওপ্পা অটোগ্রাফ দিতে দিতে বলল, এবার আসল কেসটা পরিষ্কার করে দে ভাই, আর তর সইছে না। ভি বলল, এবার আসি ডক্টর হানের ব্যাপারটাতে। উনি গত কয়েক মাস ধরে একটা ক্রিমিনালকে ধরার চেষ্টা করছিলেন। সেই ক্রিমিনালের ক্রাইম বড় সাংঘাতিক। তার একটাই উদ্দেশ্য, যে করেই হোক ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করা। প্রথম দিন ডক্টর হানের চোখে পড়ে একটি 8 বছরের বাচ্চা গুটখা খাচ্ছে। ওনার সন্দেহ হয় দ্বিতীয়বার তিনি আবার দেখে সেই বাচ্চার সাথে আরও 2 বাচ্চা, তবে নতুন দুজন একটু বড়। যেই সময়টাতে স্কুলে যে পড়াশোনা করার কথা, সেখানে তারা মেতেছে মাদক দ্রব্য সেবনে। একেবারে অচেতন অবস্থাতে তাদের উদ্ধার করে তাদের হসপিটালে নিয়ে আসেন। তারপর ছেড়ে দিয়ে পিছু নিলেন। আসে বাধা, তবুও ডক্টর হান থেমে থাকেনি। তিনি তলে তলে এটার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। এসবের কোনো কিছুই ক্রিমিনালের চোখ এড়ায়নি। যে দোকান থেকে বাচ্চারা এসব কিনছিল, আমি সেই দোকানটা খুঁজে বার করেছি। সেই শপ ওনারের নাম ম্যালফয়। খোঁজ নিয়ে জানতে পারলাম তার একটি ছেলে রয়েছে, সেও এই ব্যবসাতে জড়িত। ডক্টর হান এরপর আরও কয়েকজন বাচ্চাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। তার সন্দেহ হয় শপ ওনারের উপর। তিনি সরাসরি শপ ওনারকে পুলিশের হুমকি দেয়। ব্যাস, তখনই ডাক্তারকে মারতে ছেলে হ্যাগ্রিডকে কুজো রোগী সাজিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। কুজো হ্যাগ্রিড সুযোগ বুঝে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়ে একদিন রাতে ছল করে ডক্টর হানকে কেবিন থেকে বের করে আনে গার্ডেনে। তারপর কিছু বোঝার আগেই কুজো হ্যাগ্রিড সোজা হয়ে দাঁড়িয়ে ডক্টর হানের গলায় ছুরি বসিয়ে দেয়। ঠিক আজকে যেমনটা হয়েছে, আমি আগে থেকেই ব্যাপারটা সন্দেহ করেছিলাম।
তাই সেই মতো প্রস্তুত ছিলাম বলে আজ নার্স জোয়ের প্রাণ রক্ষা হয়েছে। ডক্টর হানকে যখন খুন করা হয় তখন জানালা দিয়ে মিস্টার জং পুরোটা দেখে ফেলে। হ্যাগ্রিড সেটা খেয়াল করেছিল, তবে জংকে তখনই সরানোর উপায় ছিল না, কারণ তিনি থাকতেন ঘরবন্দি। প্রমাণ রেখে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকা যায় না, তাই জংকে সরানোর জন্য হ্যাগ্রিড হসপিটালে রয়ে গেল। এরপর আমি রোগী সেজে চলে আসি এখানে। ডায়রিয়া হয়েছে বলে নার্স জয় আমাকে একদিনের জন্য রেখে দিলেন। ব্যাস, আমি এখানে থেকে সবার উপর নজর রাখতে থাকলাম। সেদিন ওয়াইন আসার পরই নার্স জয় জংকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার হুকুম দিলেন। তারপর জংয়ের ঘুম না আসা পর্যন্ত নার্স জয় ওয়াইনকে নানানভাবে অজুহাত দেখিয়ে আটকে রাখলেন। তারপর অনুমতি দিল। ততক্ষণে জং ঘুমিয়ে পড়েছে। রাতের দিকে আমি চুপি চুপি জংয়ের সঙ্গে দেখা করতে যাই। ওনার সাথে কথা বলার একমাত্র উপায় হলো জানালা। আমি গার্ডেন পেরিয়ে জংয়ের জানালার কাছে পৌঁছানোর আগেই হ্যাগ্রিডের সাথে ধাক্কা খাই। কুজো হ্যাগ্রিড ধাক্কা খেয়ে কুকিয়ে ওঠে। ওনার অভিনয় ছিল দারুণ, কিন্তু এত রাতে গার্ডেনে সে কি করছে আমার সন্দেহ হয়। ওনারও আমার উপরে সন্দেহ হয়। উনি বললেন তাজা হাওয়া খেতে বেরিয়েছেন। আমিও বললাম আমিও তাজা হাওয়া খেতে বেরিয়েছি। তারপর আর কি, আমি নার্স জয়কে অনুরোধ করলাম আজকের দিনটা জংকে বন্দি না করতে। নার্স জয় অনেক কষ্টে রাজি হয়। হ্যাগ্রিড ছল করে জংকে গার্ডেনে ডাকে, কিন্তু জং আগেই হ্যাগ্রিডের হাতে ডক্টর হানকে খুন হতে দেখেছে, তাই তিনি ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিলেন। নার্স জয় সবসময় ছেলেকে চোখে চোখে রেখেছিল। জং রুম থেকে বেরোতেই তিনি ছেলের পিছু যেয়ে ধরে, তাকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করে। হ্যাগ্রিড পড়েছে মহাজালায়। যেখানে জংয়ের একা আসার কথা সেখানে আবার উটকো ঝামেলা এসেছে নার্স জয়। ওদের কথার মধ্যে জানা যায় যে তারা মা ছেলে। হ্যাগ্রিড তখন দেখল এই অবস্থায় দুজনকেই মারতে হবে। প্রথমে জংকে মারলে নার্স জয় চিৎকার করে সবাইকে ডেকে আনবেন। জং পাগল মানুষ, সেদিনও ডক্টর হানকে খুন করার দৃশ্য দেখেছে, কোনো রকম শব্দ করেনি, তাই তিনি প্রথমেই নার্স জয়ের উপর হামলা করে। এবার আসি ম্যালফয় এবং হ্যাগ্রিডের মোটিভের ব্যাপারে। এদের পিছনে আসলে একটা বড় জালিয়াতি দল কাজ করছে। সেটা কোন দল তা এখনও ধরা সম্ভব হয়নি। এদের উদ্দেশ্য কেবল ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা, ছোট বাচ্চাদের মধ্যে মাদক দ্রব্যের নেশা ধরানো। আমিও খোঁজ নিতে নিতে কয়েকজন বাচ্চাকে ধরেছি। তাদের থেকে জানতে পারি ম্যালফয় তাদের কাছে এসব বিক্রি করেছে। যার কাছে টাকা নেই তাদেরকে ফ্রিতে দিয়েছে, আর বলেছে তার স্কুলের বন্ধুদেরও তার দোকানে নিয়ে আসতে। এই বাচ্চাদের বাঁচাতে ডক্টর হানের জীবন দিতে হলো। এখন আমাদের কর্তব্য যে করেই হোক বড় গ্যাংকে যোগ্য শাস্তি দেওয়া। আপাতত ম্যালফয় এবং হ্যাগ্রিড পুলিশ হাজতে। যত রকম টেকনিক আছে সবগুলো দিয়ে জিমিন ওদের থেকে ওই দলের ঠিকানা বের করবেই। ভাইয়া বলল, আর এই কেসটা কোর্টে আমি লড়ব। শয়তানগুলোকে আর কেউ বাঁচাতে পারবে না। খেলাটা এবার আইনের পথেই হবে। ভি বলল, একদম তাই। আগেই বলেছি আমরা সবাই এখানে এসেছি। জিনু ভাইয়া, হবি ওপ্পা, জিমিন তো আছেই, আর জেকে। অনেকক্ষণ থেকে দেখছি একজন নার্স বারবার জেকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জেকে এসব লক্ষ্য করেনি। এই মেয়েকে আমি সব সময় রিসেপশনে বসে এফএম শুনতে দেখেছি। ওয়েট, তাহলে এই নার্সটি সে মিস্ট্রি কলার নয় তো?